সার্চ বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান গত ২১ তারিখে আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে, হারমোনাইজিং দ্য সোল এই শিরোনামে। তো সেখানে আমি যে আলোচনাটা করেছি এটার সারসংক্ষেপ। প্রথমে আমি এটা আলোচনার মধ্যে নিয়ে আসছি যে হু এম আই, হু আর উই অল আওয়ার বডি অর মাইন্ড অর হোয়াট। এই আলোচনার প্রসঙ্গে আমরা মাইন্ড বডি, মনিজম, ডুয়ালিজম, কার্টেশিয়ান ডুয়ালিজম সেগুলোর কথা বলেছি। এবং এটাও বলেছি যে যারা বিশ্বাস করে উই হ্যাভ এ মাইন্ড, নট এ ফাংশনাল মাইন্ড, লাইক যে কম্পিউটারের সফটওয়্যার হার্ডওয়্যারের মতো, যারা মেটেরিয়ালিস্ট মনিস্ট, যারা মনে করে যে ইন্ট্রিনজিক কোনো মাইন্ড নাই, তারা মনে করে যে মাইন্ড হচ্ছে যে একটা আমাদের সফটওয়্যারের মতো, যেটা আমাদের ব্রেন নামক হার্ডওয়্যারের মধ্যে কাজ করে। দিস ইজ মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন। যারা মনে করে যে না, আমাদের একটা এক্সট্রা ম্যাটেরিয়াল একটা এন্টিটি আছে হুইচ উই কল মাইন্ড, এবং যেটার মোর পারফেক্ট এবং বেসিক ফর্ম হচ্ছে সোল বা রুহ, তারা হচ্ছে ডুয়ালিস্ট। তো এই যারা ডুয়ালিজমের, এ ধরনের যারা ডুয়ালিজমের কথা বলে, আমাদের ফিলসফি ভাষা যেটাকে আমরা কার্টেশিয়ান ডুয়ালিজমের কথা বলি, তারা মাইন্ড বডি রিলেশনটাকে নেসেসারি রিলেশন হিসেবে দেখে, এবং তারা মনে করে যে বাই পিউরিফাইং দ্য বডি অ্যান্ড মাই বিহেভিয়ার আই ক্যান ইমপ্রুভ মাই মাইন্ড, বিকজ এগুলো একটা একটার উপরে ইম্প্যাক্ট ফেলে। মানে সামটাইমস মাইন্ড ইনফ্লুয়েন্সেস দ্য বডি অ্যান্ড দ্য বডি ইনফ্লুয়েন্সেস দ্য মাইন্ড। সো আমরা যদি আমাদের পারফেকশন অফ সোলের কথা চিন্তা করি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে যে আমাদের যে প্র্যাকটিক্যাল বিহেভিয়ার বা আমল কাজ, সেটাকে উন্নয়ন করা, সেটাকে রেগুলেট করা। বিকজ লাইফ ইজ টু ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কস গিভ মিনিং টু লাইফ। তো সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা একটা সেলফ ডিসিপ্লিন অর্জন করতে পারবো। অ্যান্ড সেলফ ডিসিপ্লিন ইজ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল ইউর থটস, যেই চিন্তাগুলো তোমার সাবকনশাস থেকে আসে। এখন এখানে একটা প্যারাডক্স কাজ করে, কারণ আমাদের চিন্তা আমরা মনে করি যে আমাদের কনশাস লেভেল থেকে আসে, কিন্তু আমাদের আচরণকে আমরা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে আমাদের কনশাস লেভেল থেকে যা কিছু আসে তার বাইরেও একটা বিরাট অংশ আমাদের সাবকনশাস থেকে আসে। তো এই সাবকনশাসের মধ্যে আসলে কি কাজ করে? কনশাস লেভেলে আমাদের রিজন, রেশনালিটি এগুলো কাজ করে, কিন্তু সাবকনশাস লেভেলে আমাদের কাজ করে আমাদের ইন্টেনশনালিটি। আমাদের যে সত্যিকার আমিত্ব, সেটা আমাদের সাবকনশাসের মধ্যে থাকে। তাহলে আমার এই যে কনশাস লেভেল অফ মাইন্ড এবং আমার সাবকনশাস লেভেল, এই দুইটার মধ্যে যদি কনসিস্টেন্সি থাকে, তাহলে আই এম এ ম্যান অফ ইন্টিগ্রিটি। And if I'm a man of integrity, I should serve the humanity, because we are not only part of humanity, we are actually, each of us is an embodiment of humanity. মানে ইন্ডিভিজুয়াল মানুষের বাইরে কোনো হিউম্যানিটি নাই। হিউম্যানিটি ইজ দ্য এম্বডিমেন্ট অফ দ্য হিউম্যান কাইন্ড দ্যাট উই হোল্ড ইন আওয়ার সেলফ। In the lecture, I asked, I called them to volunteer um, to let me put a question. Then, female participant um, showed her interest to speak with me, but I refused to talk with her on the issue because it was age related. কারণ মেয়েদেরকে তোমার বয়স কত এটা জিজ্ঞেস করা যায় না আমাদের সমাজে। তুমি জন্মদিনের উইশ করতে পারবা, কিন্তু তুমি বয়স জিজ্ঞেস করতে পারবে না। Then I asked a boy about his age. Probably he said 22, 24. Okay. Then I told to him that, no, you are not 24. Your ancestral age plus 24 is your real age. Then I told that my age, I am 58 plus, and my real age is my ancestral age plus 58.
তাহলে আমার বাবার, আমার মায়ের, আমার পূর্বপুরুষ যারা বলি, মানে পূর্ববর্তী যারা ছিল, তাদের জীবনের সকল গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, তাদের যা কিছু, সেগুলো কিন্তু আমি ইনহেরিট করি ইন মাই physiology, in my psychology, in my intellectuality, and in my spirituality perhaps. শুধু আমাদের মানুষ নয়, আমরা আমাদের আমাদের যে বিকামিং, এই সব কিছু কিন্তু এর মধ্যে কাজ করে। সুতরাং when you are a part, when you are not only a part of humanity, you are actually the humanity. হিউম্যানিটি তোমার মধ্যে প্রকাশিত, আমার মধ্যে প্রকাশিত, হিউম্যানহুড ইজ হিউম্যানিটি। তাই যদি হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে যে টু টু ট্রাই টু লিভ অ্যাজ এ স্পিসিস, অ্যাজ এ ম্যানকাইন্ড, নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ এ পারসন। এটা যদি করতে যাই, তাহলে সমাজে আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদের ইমোশনাল যে ইন্টেলিজেন্স, সেটাকে কাজে লাগাতে হবে। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে নিজের সম্বন্ধে নিজেকে বোঝা, জানা, সেলফ অ্যাওয়ারনেস, তোমার আশেপাশের লোকদেরকে বোঝা, জানা, তাদের সম্বন্ধে আন্ডারস্ট্যান্ড করা, সোশ্যাল অ্যাওয়ারনেস, এবং হচ্ছে যে তোমার নিজেকে নিজে একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসা, সেলফ ম্যানেজমেন্ট, এবং হচ্ছে যে সোশ্যাল রিলেশনে তুমি কার সাথে কী করবে এটা নিয়ন্ত্রণ করা। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল কথাটা খুবই সহজ, সেটা হচ্ছে যে তোমার ইমোশনকে তুমি ইন্টেলিজেন্টলি যাতে নিয়ন্ত্রণ করতে পারো, এবং তুমি যাতে ইম্পালসিভ বিহেভ না করো। তুমি যদি ইম্পালসিভ বিহেভ করো, তাহলে তোমার আইকিউ যত বেশি হোক, তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স এটা বেশি আছে এটা বলা যাবে না। আমার সেই আলোচনাতে আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর খুব বেশি ইলাবোরেট করিনি, কারণ আমার পূর্ববর্তী বক্তা এটার উপরে কথাবার্তা বলেছেন। এখন এই যে আমাদের যে দ্য ওয়ে টু গেট purification and perfection and development, to harmonize our soul, to serve the humanity, সেটার জন্য আমি ফিলসফির লোক হিসেবে আমি ফিলসফি অফ লাভ, প্ল্যাটোনিক লাভ, এটাকে নিয়ে আসছি। প্ল্যাটোর দৃষ্টিতে তুমি 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 প্রকৃতভাবে ভালোবাসতে পারবে তুমি যদি প্রকৃত সত্যকে তুমি যদি জানতে পারো, তুমি যদি সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারো, তুমি যদি সত্যিকারের বিউটি, যেটা যে ইন্টিগ্রেটেড বিউটি, হলিস্টিক বিউটি, এটাকে তুমি যদি পাও, সো নলেজ ইজ বিউটি। এবং তুমি যদি জাস্টিসকে মেনটেন করতে পারো, তিনি বলছেন যে টু নো দ্য ট্রুথ ইজ টু বিকাম দ্য ট্রুথ। সেই জন্য তোমাকে সত্য হয়ে ওঠার জন্য তোমাকে ওই যে দ্য রিম অফ শ্যাডোস, ওনার যে অ্যালিগরি অফ দ্য কেভের মধ্যে যেটা আছে, যে কিছু লোককে গুহার উল্টো দিকে যদি বেঁধে রাখা হয়, তারা যদি গুহার সামনের লোকেরা হেঁটে যায়, কথা বলতে বলতে ফিরে আসে, তাদের কথাগুলো শুনে তারা জাস্টিফাইবলি মনে করবে যে দিস শ্যাডোস are the real entities and they are speaking. Whenever they have come out of the cave, they will know that actual human beings are not the shadows but the bodies, and they are speaking. তেমনি করে আমাদেরকে এই ভেল অফ ইগনোরেন্স এটাকে উন্মোচন করে আমাদেরকে সত্যের জগতে, বাস্তবতার জগতে ফিরে আসতে হবে, এবং সেটাকে আমাদেরকে জানতে হবে। তখন আমাদের মধ্যে পারফেকশন অর্জন হবে, আমাদের সেলফ রিয়েলাইজেশন হবে। এই পর্যায়ে এসে আমি আমার একটা পোস্টারের কথা বলেছি, যেখানে আমি লিখেছি যে নাথিং ইজ মোর এনজয়িং দেন হ্যাভিং দ্য গ্লিমস অফ নলেজ। তো সেখানে একটা মুসলিম ফিলসফিতে একটা বিগ কোয়েশ্চেন, এর আগে খ্রিস্টান ফিলসফিতেও এটা আছে, যারা একেশ্বরবাদী ধর্মের কথা বলে তাদের মধ্যে আছে যে পরকালে মানুষ পুণ্যাত্মা যারা, তারা খোদা তাআলাকে সরাসরি দেখবে। তো when God is not a body, and he is not embodied himself in some form, তাহলে how can we see? We actually see things. সেখানে আমি দ্য ভেরি ভিজুয়াল প্রসেসটাকে ব্যাখ্যা করেছি, যে ভিজুয়াল প্রসেসটা জিনিসটা কি। ভিজুয়াল প্রসেসে আসলে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে আমি যে জিনিসটাকে দেখি, আমি এই ক্যামেরাটাকে দেখছি, অ্যাকচুয়ালি ক্যামেরাকে দেখার মাধ্যমে আমি কিছু সেন্সেশন থেকে কিছু পারসেপশন পাচ্ছি, আমার ব্রেনের মধ্যে কিছু মানে প্রত্যক্ষণের অনুভূতি তৈরি হচ্ছে,
যে অনুভূতির কারণে আমি বলছি যে দ্য ক্যামেরা ইজ দেয়ার, অর সৌরভ ইজ দেয়ার, ফয়সাল ইজ দেয়ার, অর দিস পেয়ার অফ স্পেকটাকেলস ইজ দেয়ার, এটা আমি বলছি। এখন যদি এটা যদি আমার সামনে নাই, কিন্তু আমার মাথার মধ্যে যদি এই অনুভূতিটা তৈরি হয়, আমি কিন্তু জাস্টিফাইবলি মনে করব আই এম হোল্ডিং দ্য পেয়ার অফ স্পেকটাকেলস। আবার যদি এমন হয় যে এটা আমার হাতে আছে, কিন্তু আমার হাতে থাকার কোনো জ্ঞান আমার মাথার মধ্যে আসে নাই, প্রসেস হয় নাই, তখন কিন্তু আমি জাস্টিফাইবলি মনে করবো যে দেয়ার ইজ নো পেয়ার অফ স্পেকটাকেলস অ্যাট মাই হ্যান্ড, তাই না? তাহলে মেটাফিজিক্যালি ফিজিক্যালি আমরা জগতের ভিতরের অংশ, বাট অ্যাপেস্টোমোলজিক্যালি কিন্তু জগৎটা আমাদের ভিতরে আছে, আমাদের কগনিটিভিটির ভিতরে আছে। তাহলে আমরা যে বলি যে চাক্ষুষ দেখা, এটা আমাদেরকে একটা অভিজ্ঞতা দেয়। আসলে চাক্ষুষ দেখার মাধ্যমে আমরা একটা ইন্টিমেট ফিলিংটা পাই। সো তুমি যদি একটা সলিড জ্ঞান অর্জন করো, সেটা তোমাকে একটা মানে ফিল অফ ইন্টিমেসি দিবে, একটা ইন্টিমেসির ফিলিং দিবে। সে প্রসঙ্গে আমি হাগিংয়ের কথা বলেছি, দ্য নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, নন সেক্সুয়াল। তোমার যদি ডিপ হাগের কথা বলি, আমার বাবা আমাকে হাগ করতেন অনেক বড় হওয়ার পরও, সেটা বলি। কারণ মায়েরা তার সন্তানদেরকে হাগ করে, আজকালকার মায়েরাও করে না আমি দেখি। বিশেষ করে এ প্রসঙ্গে আমি বলেছি যে আমাদের নারীরা, তরুণ বয়সী নারীরা, তরুণীরা, তারা খুব বঞ্চিত। তাদের কাছে হাগ মানেই হচ্ছে যে সেক্সুয়াল সামথিং। নন সেক্সুয়াল ডিপ হাগ থেকে তারা বঞ্চিত, তারা একা থাকে। তারা নারী হওয়ার কারণে তাদের বাবা তাদেরকে ডিপলি হাগ করতে পারে না, কিন্তু তাদের মাদের উচিত সেই ঘাটতিটা পূরণ করা। ওকে, তো আমার বাবা, আমি অনেক বড় হওয়ার পরও আমাকে হাগ করতেন, এটা আমি খুব স্মরণ করি। ডিপ হাগ অফ ফ্রম এ পারসন হু ট্রুলি লাভস ইউ is actually healing, greatly healing for a person. Okay, তো যাই হোক, আমরা যখন বেহেশতের খোদাকে দেখার কথা বলি, ইটস নোয়িং সামথিং ভেরি জেনুইন অ্যাবাউট গড, এবং গড সম্পর্কে জানার বিষয়টা এতটাই ইনফাইনাইট যে তুমি প্রতি শুক্রবারে জানো, অনেক গ্লিমস অফ নলেজ পাও, সেটা তোমাকে সেন্স অফ ইন্টিমেসি দেয়, যেটা তোমার দেখার ইন্টিমেসির মতো বা তার চেয়েও বেশি। কিন্তু আলটিমেটলি সেটা কোনো শেষ হয় না, কারণ ইনফিনিটি থেকে তো কোনো কিছু মাইনাস করলে আর ইনফিনিটিই থাকে, এটার কোনো কিছু কমে না। তাহলে প্লেটো যেটা বলেছেন যে তুমি যদি বিয়ে শাদী করে তোমার, যদিও প্লেটো বিয়ের কথা বলে নাই, তিনি রিপাবলিকের মধ্যে বলেছেন যে নারীরা পুরুষরা বিয়ে শাদী করবে না, সব মানে যে যার সাথে কনসেপ্টের ভিত্তিতে সম্পর্ক করবে, এবং বাচ্চাগুলো হবে সব আমাদের বাচ্চা, তাতে করে যে স্বার্থপরতা সেটা থাকবে না। হ্যাঁ, এরকম শিশুসুলভ চিন্তাভাবনা কিন্তু ওনার এর মধ্যে আছে। এটা অবশ্য সেই আলোচনার মধ্যে পয়েন্টটা আসে নাই, আমি এখন বলছি। তিনি বলছেন যে ফিজিক্যাল লাভের মাধ্যমে তুমি একটা মর্টাল চিলড্রেন পেতে পারো, কিন্তু তুমি যদি ইমোর্টাল চিলড্রেন পেতে চাও, তাহলে তোমাকে ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল তোমার ডেভেলপমেন্ট লাগবে, এবং সেটা তোমাকে ট্রু লাভ দিবে, এবং সেটা ট্রু লাভের মাধ্যমে তুমি ইমোর্টাল চিলড্রেন অর্জন করবা। So, to Plato, the true beauty is integrated and absolute beauty. তাহলে এই যে পারফেকশনের আমরা যে একটা প্রসেস দেখলাম, যেখানের মধ্যে ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি, মি ভার্সাস আদার্স, এরকম ভাগাভাগি নেই, ফিজিক্যাল ভার্সাস নন ফিজিক্যাল ভাগে, এগুলো অল ম্যাটার্স অফ ডিগ্রি অফ পারফেকশন। এই ডিগ্রি অফ পারফেকশনে যদি আমি পার্টিসিপেট করতে হয়, আমার বিহেভিয়ার কনশাস লেভেলকে যদি আমি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাকে একটা পার্সোনাল প্ল্যান নিতে হবে, যেটা হাউ ক্যান আই সার্ভ দ্য হিউম্যানিটি, হাউ ক্যান আই অবজার্ভ মাই ডিউটি, হাউ ক্যান আই হ্যাভ রিয়েল সোশ্যাল কন্ট্রিবিউশন। তো সেই জন্য আমি যে কথাটা বলেছি যে আমাদেরকে ওন এজেন্সিতে কাজ করতে হবে। আমরা যদি বসে থাকি, লেট আদার্স ডু ইট, দেন দিস ইজ এ ট্র্যাপ। তো আমি সেখানে বলেছি যে একটা ফ্যাশন যখন চালু হয়, তখন কোনো ফ্যাশন হাউসের কোনো ডিজাইনার সেটা শুরু করে, কিন্তু লেটার অন এটা কিন্তু একটা ট্রেন্ডে পরিণত হয়।
তো এই ধরনের কাজগুলোর একটা উদাহরণ দিয়ে দিকে আমি স্টেজের মধ্যে কিছু নেচে টেচেও দেখাইছি, হ্যাঁ, যে এক জায়গায় নদীর পাড়ে কিছু লোকেরা পিকনিক করতেছে, আর সেখানে দেখা গেল যে একজন লোক একপাশে উঠে হঠাৎ করে নাচা শুরু করছে কোনো কারণ ছাড়াই, এবং আমিও স্টেজের মধ্যে কতক্ষণ নেচে দেখাইছি না। ইট ওয়াজ ফানি, হ্যাঁ, ফানি। এটা কি অড লুকিং ছিল? ততটা না, ঘটনার সাথে স্পন্টেনিয়াস ছিল, হ্যাঁ। আচ্ছা, দেখা গেল যে ওর সাথে আবার কয়েকজন যুক্ত হইলো, কতক্ষণ পরে দেখা গেলো যে অধিকাংশ লোকেরা বিরাট ধরনের সেখানে মধ্যে একটা নাচানাচি শুরু করে দিছে, হ্যাঁ। তো সোশ্যাল ট্রেন্ডটা এভাবেই গড়ে ওঠে। তাহলে আমি যদি মনে করি যে এই কাজটা ভালো, তাহলে এটা আমি নিজের দায়িত্বে শুরু করব। সবাই মিলে মিলে সবাই করি, এটা একটা বিশাল ট্র্যাপ, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিকজ কোনো কন্ট্রিবিউট করার হচ্ছে আমাদের একটা মোরাল অব্লিগেশন, এবং মোরাল অব্লিগেশন ইজ অলওয়েজ পার্সোনাল রেসপন্সিবিলিটি, হ্যাঁ। আমি লাস্ট কথা বলেছি মেয়েদেরকে লক্ষ্য করে, যে আমি কোনো কাজ করব সেই জন্য আমাকে অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে কিনা, আমি ভ্যালিডেশন পাচ্ছি কিনা, সেটার জন্য যদি আমি ওয়েট করি, তাহলে আমার কখনোই সেটা পাওয়া হবে না। আমি যদি একটা ম্যান অফ ইন্টিগ্রিটি হয়ে থাকি, আমি যেটা সঠিক মনে করি সেটা আমি করব। তবে এই যে রেশনাল অ্যাপ্রোচ, যে কথাগুলো আগাগোড়া আমি বললাম, এই অ্যাপ্রোচটা মূলত মেল সাইকোলজির সাথে মোর কনসিস্টেন্ট। ফিমেল সাইকোলজি ইজ ড্রিভেন বাই ইমোশনালিটি, ম্যাক্সিমাম ইমোশন, এবং সে ক্যারল গিলিগানের কথা বলেছে এথিক্স অফ কেয়ার, যে তিনি বলেছেন যে মেয়েরা মূলত কেয়ার পেতে এবং কেয়ার দিতে পছন্দ করে এবং সেই দৃষ্টিতে দেখে। কিন্তু জিনিসটার আমরা সমন্বয় করতে পারি এভাবে, যে একটা বৃক্ষের আমরা যদি মাটির উপরের অংশ এবং নিচের অংশ অথবা প্রধান কাণ্ড এবং শাখা প্রশাখা এভাবে ভাগ করি, তাহলে আমরা দেখব মানুষ অন্তর্গতভাবে নারী এবং বাইরে সে একটা পুরুষ। তাহলে একজন পুরুষ মানুষ হিসেবে আমি ভালো মানুষ হতে পারবো যদি আমি নারীসুলভ বৈশিষ্ট্যগুলো, ভালো বৈশিষ্ট্যগুলো মিনিমালি অর্জন করতে পারি, এবং পুরুষসুলভ বৈশিষ্ট্যগুলো আমি ম্যাক্সিমালি অর্জন করি, তাহলে আমি একজন ভালো মানুষ হব। আর আমি যদি একজন নারী হয়ে থাকি, তাহলে নারীসুলভ বৈশিষ্ট্যগুলো আমি ম্যাক্সিমালি অর্জন করব, এবং পুরুষসুলভ বৈশিষ্ট্যগুলো আমি মিনিমালি অর্জন করব। তাহলে একজন নারী হলেও সে রেশনালিটিকে মূল্য দিবে, আর যদি কেউ একজন পুরুষ হয়ে থাকে, সে রেশনালিটির পাশাপাশি তার যে ইমোশন, এমপ্যাথি, সেগুলো সে গুরুত্ব দিবে, তাহলে সে ভালো হতে পারে। দিস ইজ দ্য these are the points that I have discussed in the program in Hotel Agrawat 2 days earlier. Thank you very much.